২৪ বছর পর পিয়ংইয়ং সফরে ভ্লাদিমির পুতিন যৌথভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলার প্রত্যয়, সীমান্ত রেখা লঙ্ঘন নিয়ে দুই কোরিয়ার উত্তেজনা চরমে। আবারও গাজার শরণার্থী শিবিরে হামলা চালালো ইসরায়েল, যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেয়ায় জটিল হতে পারে অস্ত্রবিরতির প্রক্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হুতিরা, ইরানের অস্ত্র প্রশিক্ষণে সক্ষমতা বাড়ছে ইয়েমেনের বিদ্রোহীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত উত্তর কোরিয়া সফর আজ। 2 যুগ পর পিয়ংইয়ংয়ের পথে পুতিন পশ্চিমাদের চাপ মোকাবেলায় একসাথে কাজ করার কথা বলেছেন। পুতিন জোরদার করতে চান বাণিজ্যিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক হুমকির জবাবে পিয়ংইয়ংকে সমর্থনের আশ্বাস দেন তিনি। ইউক্রেনে বিশেষ অভিযানের সমর্থনের কারণে উত্তর কোরিয়ার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগ করে আসছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর আগে পুতিনের সফর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়া বলা হয়, সমতা, পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে 70 বছর ধরে সুসম্পর্ক বজায় রেখেছে দুই দেশ। গত সেপ্টেম্বরে ভ্লাদিভস্টকে দেখা হয়েছিল দুই নেতার। উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামে যাবেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কোরিয়া সীমান্তে। এক সপ্তাহের ব্যবধানে আবারও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সেনাদের বিরুদ্ধে সীমান্ত রেখা লঙ্ঘনের অভিযোগ করল সিউল। দাবি, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ভেতরে প্রবেশ করেছে বেশ কয়েকজন উত্তর কোরীয় সেনা। দক্ষিণ কোরিয়া ফাঁকা গুলি ছোড়ার পর ফিরে যায় তারা। মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার সেনা হতাহতের দাবিও করেছে সিউল। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ার 20 থেকে 30 জন সেনা ঢুকে পড়ে দক্ষিণ কোরিয়ার প্রায় 65 ফুট ভেতরে। তাদের রহস্যজনক আচরণের জেরে ফাঁকা গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তরক্ষীরা। এরপর ফিরে যায় উত্তর কোরীয় সেনারা। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা জানতে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। সীমান্তে বাড়িয়েছে নজরদারি। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বেসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত এলাকায় সামরিক তৎপরতা বাড়ানোর অভিযোগও করেছে। ফ্রন্টলাইন এলাকায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে উত্তর কোরিয়ার সেনারা। স্থলমাইন পুঁতে রাখছে, কৌশলগত সড়কে সেনা মোতায়েন, এন্টি ট্যাঙ্ক ব্যারিয়ারের মতো অবকাঠামো তৈরি করছে। আমাদের সেনারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সেনারাও প্রস্তুত আছে। অপর এক বিবৃতিতে মাইন বিস্ফোরণে উত্তর কোরীয় সেনা হতাহতের কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া, তবে কখন কোথায় স্পষ্ট জানায়নি। গত রোববার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল উত্তর কোরিয়ার কয়েকজন সেনা। বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বেড়ে চলেছে বিশ্বের অন্যতম সুরক্ষিত কোরিয়া সীমান্তে। চলছে অন্যরকম এক লড়াইও। পিয়ংইয়ংয়ের ছোড়া আবর্জনা ভর্তি বেলুনের জবাবে লাউডস্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে সিউল। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কোরীয় সীমান্তে থামছে না বেলুন উত্তেজনা। এবার সিউল থেকে প্রতিবেশী ভূখণ্ডে পাঠানো হয়েছে স্মার্ট বেলুন, যা আরও বড় এলাকা জুড়ে লিফলেট বিতরণে সক্ষম। পাশাপাশি এসব বেলুন পিয়ংইয়ং বিরোধী স্লোগান প্রচারেরও সামর্থ্য রাখে এমন দাবি প্রস্তুতকারী স্বেচ্ছাসেবী সংগঠনের। এর আগে উত্তর কোরিয়ার আবর্জনা হামলার জবাবে প্রোপাগান্ডা লিফলেট বোঝাই বেলুন পাঠায় দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার বেলুন যুদ্ধ যেন থামছেই না। চলমান উত্তেজনার মাঝেই এবার উত্তর কোরিয়ায় নতুন ধরনের বেলুন পাঠালো সিউল, যাকে বলা হচ্ছে স্মার্ট বেলুন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজধানী সিউলে বেলুনগুলো তৈরি করে। জানা যায় 30 সদস্য সংগঠনে একজন উত্তর কোরিয়ার নাগরিকও আছেন, যিনি 1990 সালে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন প্রতিবেশী দেশটিতে। 2016 সাল থেকে এই বেলুন তৈরির উদ্যোগ নেওয়া হয়। 2022 সালে প্রাথমিক ট্রায়াল ছিল সন্তোষজনক। সব প্রস্তুতি শেষে উত্তর কোরিয়ায় এবার পাঠানো হলো স্মার্ট বেলুনগুলো। সংগঠনটির দাবি, স্মার্ট বেলুনের সক্ষমতা আগের চেয়ে কয়েক গুণ বেশি।
এটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ওজন বহনেও সক্ষম। স্মার্ট বেলুন পূর্বের পাঠানো বেলুন থেকে শতভাগ কার্যকরী। এর সাহায্যে অনেক বেশি পরিমাণ লিফলেট বিতরণ সম্ভব। 30 থেকে 300 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে স্মার্ট বেলুন। ছোট বড় সব জায়গাতেই পৌঁছাতে পারবে এটি। প্রতিটি বেলুন তৈরিতে খরচ হয়েছে $1000। ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। এক একটি বেলুন বহন করতে পারবে 7 কেজির বেশি ওজন। একসাথে নিতে পারবে প্রায় 1500 লিফলেট, সেই সাথে স্পিকারও। বেলুনগুলোতে জিপিএস ট্র্যাকার থাকায় সহজেই বোঝা যাবে এটি কোন কোন জায়গায় অতিক্রম করছে। সবচেয়ে সুবিধা হলো বেলুনে টাইমার দেয়া আছে। এর মাধ্যমে আকাশে বেলুন উঠতে থাকা নির্দিষ্ট সময় পরেই স্বয়ংক্রিয়ভাবে লিফলেট ছড়িয়ে পড়তে শুরু করে। স্মার্ট বেলুনের সাথে থাকা স্পিকারে আগে থেকেই রেকর্ড করা আছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান। ভবিষ্যতে আরও স্মার্ট বেলুন প্রতিবেশী দেশের ভূখণ্ডে পাঠাতে চায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। গাজা উপত্যকায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা। মঙ্গলবার উপত্যকার মধ্যাঞ্চলে বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় আইডিএফ। বুরেজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। প্রাণ গেছে অন্তত 17 জনের, আহত বহু ফিলিস্তিনি। আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। আল রশিদ স্ট্রিটেও বোমা হামলায় নিহত 2 জন। দেইর আল বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। গেল অক্টোবর থেকে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 37,347 ফিলিস্তিনি, আহত 85,000-এরও বেশি। হঠাৎ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ায় আরও জটিল হয়ে উঠতে পারে গাজার যুদ্ধবিরতি প্রক্রিয়া। সোমবার মন্ত্রিসভা বিলুপ্ত করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণার পর এমন শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে মন্ত্রিসভার অস্তিত্ব থাকা বা না থাকায় বড় কোনো পরিবর্তন আসবে না ইসরায়েলের নীতিতে। আগের মতোই অব্যাহত থাকবে অভিযান, তবে বাধাগ্রস্ত হতে পারে যুদ্ধবিরতির প্রক্রিয়া। গাজায় আগ্রাসন শুরুর পর বারবারই সামনে এসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দ্বন্দ্ব। মূল ইস্যু যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে পরিকল্পনা। এর জেরে গেল মাসে পদত্যাগের হুঁশিয়ারি দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং নিরাপত্তা উপদেষ্টা বেনি গান্টজ। গত সপ্তাহে সরেও দাঁড়ান পদ থেকে। এরপর থেকেই নতুন একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছিল তার জোটের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। অবশেষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 6 সদস্যের ক্যাবিনেট বিলোপের ঘোষণা দেন তিনি। সিদ্ধান্ত হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভাই তদারকি করবে যুদ্ধ বিষয়ক ইস্যুগুলো। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বিলোপে গাজায় কী প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধকালীন মন্ত্রিসভার থাকা বা না থাকায় কোনো পরিবর্তন আসবে না উপত্যকার পরিস্থিতিতে। তবে মন্ত্রিসভার ভাঙনে আরও জটিল হয়ে পড়তে পারে গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া। বিশেষ এই মন্ত্রিসভা গঠনের মূল উদ্দেশ্যই ছিল বিশ্ববাসীকে নিজেদের ঐক্য দেখানো। গান্টজ ও আইডিএফের সাবেক চিফ অব স্টাফ ছাড়া মন্ত্রিসভার সব সদস্যই নেতানিয়াহু সরকারের প্রতিনিধি। তাদের পদত্যাগের পর এই সভার গুরুত্ব অনেকাংশেই কমে যায়। তবে মন্ত্রিসভা থাকুক আর না থাকুক, গাজায় অভিযান থামাবে না ইসরায়েল। Prime Minister Benjamin Netanyahu has disbanded his war cabinet. যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে যাওয়ায় যুদ্ধবিরতির প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়তে পারে। কারণ এখন যুদ্ধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেবে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা, যেখানে বেশিরভাগ সদস্যই কট্টরপন্থী এবং তারা যুদ্ধবিরতি চায় না, বরং আগ্রাসন আরও জোরদারের পক্ষে। এদিকে যুদ্ধকালীন এই মন্ত্রিসভার গঠন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বলছে যুক্তরাষ্ট্র। তবে বেনি গান্টজের পদত্যাগের পর ক্যাবিনেট বিলোপ ছাড়া আর কোনো উপায় ছিল না প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এমন মন্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার। যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন ইসরায়েলের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। তবে সভার গুরুত্বপূর্ণ সদস্য বেনি গান্টজের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর জন্য সভা ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল কিনা তা বলা কঠিন। গত বছর 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার কয়েকদিনের মাথায় যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু। মূলত গাজায় অভিযানের বিষয়ে নীতি নির্ধারণে কাজ করত এই মন্ত্রিসভা। ইফাত আরা খন্দকার,
যমুনা নিউজ। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের আটক করা হয়েছে 9 জনকে, আহত বেশ কয়েকজন। সোমবার স্থানীয় সময় রাতে জেরুজালেমে হয় সংঘাত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। জিম্মি মুক্তি, লেবানন সীমান্তে উত্তেজনা সহ বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা দেন তারা। দাবি জানান অবিলম্বে পদত্যাগের। গাড়ির টায়ার, ভাঙাচোরা আবর্জনায় আগুন ধরিয়ে দেয় তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে মোতায়েন ছিল অতিরিক্ত নিরাপত্তাকর্মী। এক পর্যায়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নেতানিয়াহুর বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। তখনই ছড়ায় বিশৃঙ্খলা। তাদের ছত্রভঙ্গ করতে জল কামান থেকে পানি ছোঁড়ে পুলিশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খোদ মার্কিন কর্মকর্তারাই দিচ্ছেন এই স্বীকারোক্তি। হুতিদের নিয়মিত হামলায় লোহিত সাগর ও আশেপাশে ছড়িয়েছে অস্থিরতা। তীব্র ঝুঁকি মোকাবেলায় নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। মার্কিন নৌসেনাদের দাবি, ইরানের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তার কারণেই সাগরে অভিযানের সাহস করছে হুতিরা। লোহিত সাগরে কড়া প্রহরায় মার্কিন নৌসেনারা, চারদিকে তাক করা মেশিন গান, যুদ্ধজাহাজ ঘিরে হেলিকপ্টার দিয়ে চলছে নজরদারি। এত সব সতর্কতা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভয়ে। গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও আশপাশে আতঙ্কের কারণ যারা। প্রতিদিন ছুটছে মিসাইল কিংবা গুলি। হামলার মূল টার্গেট যুক্তরাষ্ট্র ও মিত্রদের জাহাজ। সম্প্রতি বার্তা সংস্থা এপির সাথে কথা বলেন মার্কিন নৌবাহিনীর কমান্ডাররা। জানিয়েছেন চরম বিপজ্জনক পরিস্থিতির কথা। এতদিন দক্ষতার সাথে মোকাবেলা করলেও হামলার তীব্রতা ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ জানান তারা। সবাই হয়তো বুঝতে পারছে না কি বিপজ্জনক পরিস্থিতিতে আমরা কাজ করছি। ঝুঁকির মধ্যেই জাহাজ পরিচালনা করতে হচ্ছে। হুতিরা প্রতিদিন গুলি ছুটছে। শক্তভাবেই প্রতিরোধ করলেও প্রতিনিয়ত সাবধান থাকতে হচ্ছে। বিশ্বের অন্যতম দক্ষ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। মার্কিন কমান্ডারদের ধারণা, সাগরে অভিযানের জন্য বিশেষ প্রশিক্ষণ পেয়েছে গোষ্ঠীটির সদস্যরা, যা পরিচালনা করেছে ইরান। অস্ত্রও আসছে তেহরান থেকে। আমাদের জোরালো বিশ্বাস, ইরান কেবল অর্থনৈতিক সহায়তা দিচ্ছে না, গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করছে। এবং চূড়ান্ত বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো অস্ত্র সহায়তা। হুতিরা নিশ্চয়ই জাহাজে হামলার প্রশিক্ষণ পেয়েছে, যুদ্ধজাহাজ টার্গেটের কৌশল শিখেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই লোহিত সাগর ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। এ পর্যন্ত টার্গেট হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ সহ অর্ধশতাধিক নৌযান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত 5,000-এর বেশি রকেট ও মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। লেবানন সীমান্তে অস্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ইসরায়েল সরকারের মুখপাত্র। উত্তরাঞ্চলে নিরাপত্তা ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। দেশটির সামরিক বিভাগ আইডিএফের দাবি, গত 8 মাসে হিজবুল্লাহর ছোড়া রকেট, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের টার্গেট হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা। গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পরপরই ইসরায়েলের উত্তরে হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারাও। লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো সীমান্ত বিরোধ নেই। তবু গত কয়েক মাসে হিজবুল্লাহ 5,000-এর বেশি রকেট ও মিসাইল ছুড়েছে ইসরায়েলি বাড়িঘর লক্ষ্য করে। সীমান্তে যদি পরিস্থিতির অবনতি হয়, তার সব দায় নিতে হবে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের ইন্ধন দেয়া ইরানকে। 28 জুনের নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন ইরানের 6 প্রেসিডেন্ট প্রার্থী। সোমবার রাষ্ট্রীয় টিভিতে 4 ঘন্টার ম্যারাথন বিতর্কে অংশ নেন তারা। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের উপায় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। 6 প্রার্থী নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টার আশ্বাস দেন। প্রয়োজনে অর্থনীতিতে সংস্কারের কথাও বলেন। এবারে নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে মোট 5টি বিতর্ক আয়োজনের পরিকল্পনা আছে তেহরানের। চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে থাকা 6 প্রার্থীর মধ্যে 5 জনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। এখন পর্যন্ত যাদের মধ্যে ফেভারিট মনে করা হচ্ছে তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাঘের কালিবাফকে। সংস্কারপন্থী হলেও সমানে সমান লড়ে যাচ্ছেন হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রইসি নিহত হওয়ায় শূন্য হয় ইরানের প্রেসিডেন্টের পদ।
14 বছর আগে করা মন্তব্যের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন বুকার পুরস্কার জয়ী ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন UAPA এর আওতায় মামলা শুরুর অনুমতি পেয়েছে দিল্লি পুলিশ। 2010 সালে রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য গঠিত সংগঠন আয়োজিত এক সম্মেলনে অরুন্ধতী রায় বলেছিলেন, কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, আর এটি একটি ঐতিহাসিক সত্য। এমনকি তা মেনে নিয়েছে ভারত সরকারও। ওই বক্তব্যের পর অরুন্ধতীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে উস্কানির অভিযোগ ওঠে। দায়ের হয় একাধিক মামলা, তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বাতিল হয়ে যায় মামলাগুলো। নতুন করে আবার বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন দিল্লির এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং বিজেপি সদস্য VK সাক্সেনা। UAPA এর আইনকে সমালোচকদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো নির্বাচন করার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতে তিনি প্রার্থী হতে রাজি হওয়ায় খুশি কংগ্রেস নেতাকর্মীরা। ভাই রাহুল গান্ধীর সাথে প্রিয়াঙ্কা একসাথে লোকসভায় গেলে বিরোধীদের শক্তি অনেক বাড়বে বলে মনে করেন তারা। তবে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটি বলছে নির্লজ্জভাবে পরিবারতন্ত্রের চর্চা করে যাচ্ছে কংগ্রেস। এবার রায়বেরেলি এবং ওয়েনার আসনে প্রার্থী হয়ে দুটিতেই জয়ী হন রাহুল। বিধান অনুসারে একটি আসন ছেড়ে দিতে হচ্ছে তাকে। সোমবার কংগ্রেস জানায় লোকসভায় রায়বেরেলির প্রতিনিধিত্ব করবেন রাহুল, আর ওয়েনারের উপনির্বাচনের প্রার্থী হবেন তার ছোট বোন। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় থাকলেও কখনো নির্বাচনী লড়াইয়ে নামেননি 52 বছর বয়সী প্রিয়াঙ্কা। যদিও কংগ্রেসের অনেকে মনে করেন দাদি ইন্দিরা গান্ধীর যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি। খালিস্তানপন্থী শিখ নেতা গুরপদবন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযুক্ত ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে চেক প্রজাতন্ত্র। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার নিখিল গুপ্ত নামের ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। গেল বছর জুনে ভারত থেকে প্রাগে যান অভিযুক্ত নিখিল। সেখানেই তাকে আটক করে চেক প্রজাতন্ত্র প্রশাসন। আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রে নিজেকে প্রত্যর্পণ না করতে দেশটির আদালতে আবেদন করেছিলেন নিখিল, যা খারিজ করে দেন আদালত। গেল 22 মে নিউ ইয়র্কে মার্কিন নাগরিক এবং শিখ নেতা গুরপদবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা করেন তিনি। ভারত প্রশাসন এই হত্যাকাণ্ড ঘটাতে নিখিলকে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে পান্নুন হত্যা চেষ্টার সাথে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ভারত প্রশাসন। ভূমধ্যসাগরে জাহাজডুবির ঘটনায় প্রাণ গেছে 11 অভিবাসন প্রত্যাশীর। নিখোঁজ রয়েছেন আরও 60 জন, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিকও। সোমবার ইতালির দক্ষিণ উপকূলে ল্যাম্পাডুসা দ্বীপের কাছে হয় এই ঘটনায়। একই দিন কাছাকাছি এলাকাতেই দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি নৌযান। উদ্ধারকর্মীরা জানান, একটি জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে। ইতালি কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। লিবিয়া ও তুরস্ক থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজ দুটি। জীবিতরা জানান, 1 সপ্তাহের বেশি সময় ধরে সাগরে ভাসছিলেন তারা। নৌকায় ছিল না কোনো লাইফ জ্যাকেট। জাতিসংঘের তথ্য অনুসারে ভূমধ্যসাগরে গেল 10 বছরে প্রাণ গেছে 23,500 অভিবাসন প্রত্যাশীর। এবার কানাডায় ঘটল ম্যাস শুটিংয়ের ঘটনা। সোমবার টরন্টোর নর্থ ইয়র্কে একটি ডে কেয়ার ভবনের সামনে হয় ঘটনাটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 3 জন। পুলিশ জানায় নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। ঘটনার পরপরই এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ডে কেয়ারের শিশুদের। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জারি করা হয়েছে লকডাউন। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে তদন্ত। এখনও সন্দেহভাজন এই ঘটনার ব্যাপারে জানানো হয়নি বিস্তারিত কোনো তথ্য। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি পাবে 5 লাখ অবৈধ অভিবাসন প্রত্যাশী। সোমবার এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে শিগগিরই প্রকাশ করা হবে অভিবাসন বিষয়ক নতুন নীতিমালা, যার আওতায় বৈধ কাগজপত্র পাবে মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী। গত 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছে এমন অভিবাসন প্রত্যাশীদের দেয়া হবে এই সুযোগ। স্থায়ী বসবাসের সুযোগ চেয়ে আবেদনের জন্য 3 বছর সময় দেওয়া হবে। কাজের অনুমতি চেয়েও আবেদন করতে পারবে তারা। এছাড়া নথিপত্রবিহীন অভিবাসীদের ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়েও হয়েছে সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে এটি সবচেয়ে বড় পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ ভূমিকা রাখে অভিবাসন ইস্যু। ভোটকে সামনে রেখেই নতুন নীতিমালা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ভয়াবহ দুর্যোগের কবলে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। সপ্তাহ জুড়ে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চল। বেশ কয়েকটি স্থানে হয়েছে ভূমিধস। প্রাণ হারিয়েছে কমপক্ষে 11 জন। সোমবার এই তথ্য জানায় দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে
বহু রাস্তাঘাট, যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তার মধ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 9,000 বাসিন্দাকে। আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে ঝড় বৃষ্টি, সতর্ক করছে দেশটির আবহাওয়া বিভাগ। জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন সংখ্যামুক্ত আছেন এই লেখক। শনিবার পেসমেকার বদলের জন্য দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ত্রোপচারের পর শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তবে তা এখন কমছে বলে জানিয়েছে চিকিৎসকরা। আরও কয়েকদিন থাকতে হবে চিকিৎসকদের তত্ত্বাবধানে, তারপর ফিরতে পারবেন বাড়ি। কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে বহু বছর ধরেই পেসমেকার ব্যবহার করছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যা নির্দিষ্ট সময় পরপর বদলাতে হয়। পুরনো পেসমেকারের কারণে যাতে অন্য কোনো শারীরিক জটিলতা দেখা না দেয়, তাই মেয়াদ ফুরোনোর আগেই তা বদলে ফেলার সিদ্ধান্ত নেয় পরিবার। দর্শক, যমুনা আইডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।